বিবাহিত পুরুষকে ভালোবেসে সম্পর্ক রাখাকে কি বলে জানিস? পরকীয়া বলে। পরকীয়া। মায়ের বলা স্পষ্ট বাক্য শুনে চমকে উঠল বিন্দু। সে পরকীয়া করছে? চন্দ্রের সঙ্গে তার এখন পরকীয়ার সম্পর্ক? মা কিভাবে এমন একটি কথা তাকে বলল? অভিমানে বুক ভার হয় বিন্দুর। যন্ত্রণায় ছটফট করে ছোট্ট হৃদয়। গোপনে গোপনে কেঁদে কেঁদে বলা ভেঙে ফেলেছে সে। সেই ভাঙ্গা কণ্ঠে বেরিয়ে আসে কত অসহায়ত্ব কণ্ঠে, কতই না বেদনার সুর। ছোটবেলা থেকে যাকে ভালোবাসি, যে প্রতিশ্রুতি দিয়েছিল আমিই হব তার বউ, আজ তার সঙ্গে আমার কেবল পরকীয়ার সম্পর্ক। তুমি কিভাবে বলতে পারো মা? তুমি তো সব জানো। তুমি নিজেও তো চন্দ্রের সঙ্গে আমার বিয়ের স্বপ্ন দেখতে। ও বাড়ির সঙ্গে তোমার সম্পর্ক, সখ্যতা সবই তো আমাদের কেন্দ্র করে। বিন্দু থামে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, তারপর ঢুকরে ওঠে। বিন্দুর মা কল্লোলী দুকদম এগোয়। হাঁটুতে মুখ গুজে বিছানায় বসে থাকা বিন্দু কাঁদছে। মায়ের বুক কেঁপে ওঠে। বিরহ যন্ত্রণায় ছটফট করছে তার 16 বছরের কিশোরী কন্যা। মা হয়ে সে তো দু চোখে দেখছে, সহ্য করছে। চন্দ্রর উপর ভীষণ রাগ হচ্ছে তার। রাগ হচ্ছে চন্দ্রর পরিবারের উপরও। এক কথায় তারা সব মিলে বিন্দুকে ঠকিয়েছে। চন্দ্র প্রতারণা করেছে তার ছোট্ট মেয়েটির সঙ্গে। কল্লোলীর বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয়। একবার ভাববে মেয়েকে জড়িয়ে ধরবে, সান্ত্বনা দেবে। পরক্ষণেই মত পাল্টাই। বিন্দুকে সে কোনো সান্ত্বনা দেবে না, আর না হবে বিন্দুর আশ্রয়। মেয়ে নিজেকে নিজেই সামলাক। পৃথিবীর স্বার্থপর বেইমান মানুষগুলো চিনুক। সবচেয়ে বড় কথা, পুরুষ মানুষের ব্যাপারে অভিজ্ঞতা হোক। যে নরম মনটা আজ আগুনের তাপে গলে গলে পড়ছে, সে মনটা একদিন ঠিক বরফের মতো শক্ত হয়ে উঠুক। কল্লোলী চলে গেল। সন্ধ্যা নামছে। চুলু ধরাতে হবে। বিন্দু কাঁদছে। প্রকৃতির আলো মিলিয়ে আধার নামল। সেই আধারে তলিয়ে গেল বিন্দুর চোখের জল, মনের যন্ত্রণা। বউকে ঘরে রেখে তুই যাচ্ছিস প্রেমিকাকে এক নজর দেখতে? তুই আসলে কি চন্দ্র? কেন ঠকালি বিন্দুকে? কেনই বা এখন ঘরের বউটাকে ঠকাচ্ছিস? ধবধবে সাদা পাঞ্জাবির উপর কালো চাদর জড়ানো চন্দ্র। ঘাড় অব্দি সিল্কি সিল্কি চুলগুলো ঝুঁটি বেঁধে ফেলল পেছনে। তারপর সিগারেটের প্যাকেটটা পাঞ্জাবির পকেটে ঢুকাতে ঢুকাতে বাল্যবন্ধু স্বপনকে বলল, লাইটার আছে? স্বপন বলল, তা আছে। তুই এবার আমার কথার উত্তর দে। চন্দ্র ফিসেল হেসে রুম ছাড়ল। স্বপন দৌড়ালো পিছু পিছু। এই ছেলেটা না কখনো সহজ হবে না, মনে মনে ভাবল স্বপন। সিঁড়ি বেয়ে নামছে ভূঁইয়া পরিবারের বড় ছেলে চন্দ্রশেখর ভূঁইয়া। জমিদার বা ভূ সম্পত্তিধারী পরিবারগুলোর মধ্যে প্রচলিত ভূঁইয়া বংশ। সেই বংশের ছেলে চন্দ্রশেখর। এই চন্দ্রশেখরই ছিল বিন্দুর বাগদত্তা। চন্দ্র নিচে নামতেই তার নববধূ এক হাত ঘোমটা টেনে লাজুক লাজুক মুখে সামনে এসে দাঁড়াল। চন্দ্রর দৃষ্টি নিচে ছিল। বউ সামনে এলেই চোখ তুলল। নববধূর নাম সাহেরা খাতুন ছিল। এখন সে সাহেরা বেগম। লজ্জায় মাখানো চোখ দুটি মেলে তাকালো সাহেরা। বউয়ের লজ্জা দেখে চন্দ্রের চোখে তীক্ষ্ণতা, ঠোঁটে বাঁকা হাসি। সাহেরার লজ্জা বাড়ল ও হাসিতে। মস্তক নত করে বলল, আমি আপনার ঘরেই যাচ্ছিলাম। আম্মা বলল আপনি সকালবেলা গরম গরম পরোটার সঙ্গে আলু ভাজা খেতে পছন্দ করেন। আমি পরোটা বানিয়েছি, আপনি আসুন, এলেই তেলে গরম করে দেব। সাহেরা চন্দ্রর আম্মাকে আম্মা বলছে। বুঝতে পারল চন্দ্র, শুধু আম্মাই ডাকছে না, তার পছন্দ অপছন্দের কথাও জেনে নিচ্ছে। চন্দ্রর মাথায় চিন্তা আসে, তার আম্মা তো এই বিয়েটাই মানেনি। গতকাল রাত পর্যন্ত যিনি রাগান্বিত ছিল তার আকস্মিক বিয়েতে। সাহেরাকে পুত্রবধূ হিসেবে মানতে নারাজ ছিল, অথচ আজ রাত ফুরাতেই সাহেরাকে রান্নাঘরে ঢুকতে দিয়েছে, তার পছন্দের কথা জানিয়েছে। এই না ভদ্রমহিলা সাহেরাকে বাড়িতে থাকতে দেবে না, তাহলে রান্নাঘরে ঢুকালো কি করে? আহারে মমতাময়ী মা, আহারে নারী হৃদয়। নিশ্চয়ই মায়ায় পড়েছে সাহেরার সুন্দর মুখখানির উপর। নিশ্চয়ই নারীর বিবেক টান দিয়েছে। মেয়েটিরই কি বা দোষ? তার ছেলে বিয়ে করে না আনলে সে তো বউ হয়ে আসতে পারত না। চন্দ্র মনে মনে খুব হাসে খুব। তারপর
ভোজনালয়ে চলে যায়। সাহেরের হাতের গরম গরম পরোটার সাথে আলু ভাজা আর ঘি খায়। স্বপন নতুন বউয়ের হাতের পরোটা খেয়ে খুব প্রশংসা করে। সে প্রশংসা শুনেও চন্দ্র বাঁকা হাসে। এরপর স্বপনকে নিয়ে চন্দ্র বেরিয়ে যায়। বিন্দু বুঝছি বেরিয়েছে এইক্ষণে। অভিমানী বিন্দু। চন্দ্র কি তার অভিমান ভাঙাতে পারবে? মেট্রিক পাশ করে আর কলেজে ভর্তি হয়নি বিন্দু, কারণ তার পড়াশোনার সীমাবদ্ধতা এই পর্যন্তই ছিল। বিন্দু দেখতে আহামরি সুন্দরী নয়, তবে তার চেহারায় মাধুর্য আছে। ওর গলায় একটা সোনার চিকন চেইন আছে, যার রং আর ওর গায়ের রং একে অপরের সঙ্গে মিলেমিশে যায়। অর্থাৎ বিন্দুর গায়ের রং সোনা বরণ। ওর চুলগুলো কুচকুচে কালো, চুলের পরতে পরতে কত যে ঢেউ, মানে ওর চুলগুলো কোঁকড়া চুলের অধিকারী। বিন্দুর চোখ দুটোর সঙ্গে হরিণীর চোখের কোনো পার্থক্য নেই যেন। বন্যপ্রাণী হরিণী চন্দ্রর খুব পছন্দ। বিন্দুর চিকন মসৃণ ঠোঁটের উপরে ছোট্ট ছোট্ট লোম, যা চন্দ্রর গভীর আবেগ। এই বিন্দুর যখন 10 বছর, তখন চন্দ্রর বয়স 20। দুজনের বয়সের পার্থক্য পাক্কা 10। ছোট্ট বিন্দুকে তখন থেকেই পছন্দ করে, ভালোবাসে চন্দ্র। তাদের বাড়িও পাশাপাশি। সম্পর্কে তারা প্রতিবেশী। চন্দ্ররা সম্ভ্রান্ত পরিবার হলেও বিন্দু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বিন্দুর মা বিধবা নারী। তার বড় মেয়ে বিন্দু, ছোট মেয়ের নাম বৃন্দা। তার বয়স এখন 10 বছর, এবার ক্লাস 4-এ পড়ে। কল্লোলী সেলাইয়ের কাজ পারে। মহিলাদের জামাকাপড় থেকে শুরু করে কাঁথা সেলাই সবই করে সে। বেশ ভালো পয়সাও আসে এতে করে। আবাদি কিছু জমি আছে। গৃহপালিত কিছু পশু পাখি পেলে সংসারটা মোটামুটি চলে যায়। এখন তো বিন্দুও দুটো টিউশনি করে। এই গ্রামের মেয়েদের মধ্যে বিন্দুই মেট্রিক পাশ করলো। এর আগে কেউ মেট্রিক পাশ করেনি। চন্দ্রর আদেশ ছিল, বিন্দু তুই এর বেশি পড়তে পারবি না, বেশি শিক্ষিতা মেয়ে আমার পছন্দ নয়। বিন্দু জানতো সে চন্দ্রের বউ হবে, তাই আর কলেজে ভর্তি হয়নি। তাছাড়া কলেজটা গ্রাম থেকে বেশ দূরে। কলেজে ভর্তি হওয়া বেশ টাকা পয়সারও ব্যাপার, তাই আর পড়াশোনা করার ইচ্ছে নেই তার। পছন্দের নারী আবেগের চূড়ান্ত মানবিকটিকে এক নজর দেখতে ছুটে এলো চন্দ্র। মিঠাইপুর গ্রামে ভূঁইয়া পরিবার ছাড়াও স্বনামধন্য আরেকটি পরিবার মির্জা পরিবার। সেই পরিবারে মাতৃহীন ছোট্ট বালক গুগুল। গুগুলকে 1200 টাকা মাইনে পড়ায় বিন্দু। গুগুলের বয়স 8 বছর। গুগুলের বাবা সামাদ মির্জা বিন্দুকে খুব পছন্দ করে। বিন্দুর সৌজন্যতা, নমনীয়তা, সবচেয়ে বড় কথা গুগুলের প্রতি বিন্দুর স্নেহ দেখে মুগ্ধ হয় সামাদ মির্জা। গুগুলকে পড়ানো শেষ করে বাড়ি ফিরবে বিন্দু। হেঁটে 4 মিনিটের পথ। সামাদ মির্জা বিন্দুর পিছু পিছু বেরোলো। বিন্দু অস্বস্তিতে ভুগলো একটু। সামাদ মির্জা বুদ্ধিমান লোক, তাই বলল, তোমার কি অস্বস্তি হচ্ছে বিন্দু? আচ্ছা আমি চলে যাই। ভাবলাম একা একা যাচ্ছ, সঙ্গ দিলে খুশি হবে। বিন্দু কি বলবে ভেবে পেল না, তাই নীরব থাকলো। সামাদ মির্জা ফিরে গেল। সে ভেবেছিল তার কথার পিঠে বিন্দু বলবে, না না সামাদ ভাই, আমার অস্বস্তি হচ্ছে না, আপনি আসুন, কোনো সমস্যা নেই। হতাশ সামাদ মির্জা ফিরে গেল ঘরে। বিন্দু আরও কয়েক কদম এগোতেই চন্দ্রশেখর এসে দাঁড়ালো ওর সামনে। বিন্দু চমকে উঠল। চন্দ্রের দিকে এক পলক তাকিয়েই ওর দৃষ্টি লালবর্ণ হতে শুরু করলো। বুকের ভেতর চলছে ঝড়ের তাণ্ডব। চন্দ্র যেন স্বাভাবিক, ঠিক 6 বছর আগে যেমন চোখে তাকিয়ে বিন্দুর প্রেমে পড়ল, অমন চোখে তাকিয়ে আছে। দৃঢ় চোখে দুষ্টুমিতে ভরা। এমন চোখও বুঝি পুরুষের হয়? বিন্দুর রাগ হচ্ছে, দুঃখে মরে যেতে ইচ্ছে করছে, কখনো চন্দ্র পায়ে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে। কেন এমন করলে চন্দ্র, কেন? পরক্ষণে আবার দা দিয়ে ঘাড়ে কোপ দিতে ইচ্ছে করে। কেন প্রতারণা করলে চন্দ্র, কেন? তুমি যে আমার মনের স্বামী, আমি তোমার মনের বধূ। নিজের চিত্তকে সংযত করল বিন্দু। তীব্র ক্ষোভ নিয়ে চন্দ্রকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো। মুহূর্তে চন্দ্র ওর হাত টেনে ধরল। বিন্দু সঙ্গে সঙ্গে চোখ বুজে নেয়। ওর গাল বেয়ে টুপটুপিয়ে জল গড়ায়। পৃথিবী যেন মৃত্তিকা কাঁপিয়ে ঝুঁকড়ে কেঁদে ওঠে। চন্দ্র শুনছ, এ বিন্দুর চোখের জলকণা নয়,
এই বিন্দুর চোখের রক্তধারা। মিঠাইপুর গ্রামের প্রত্যেকে জানে চন্দ্র আর বিন্দুর কথা। তারা একে অপরকে ভালোবাসে, তারা একে অপরের বাগদত্তা। দুই পরিবারের সম্পর্কের ঘনিষ্ঠতার কথাও কারও অজানা নয়। তাই পথে চন্দ্র যখন বিন্দুকে স্পর্শ করল, বিন্দুর হাতটা টেনে ধরল, কেউ অবাক হলো না। আর না এসে প্রশ্ন করল বা বাঁকা চোখে তাকালো। ভূঁইয়া পরিবারের বড় ছেলে চন্দ্রশেখর খুবই সম্মানিত ব্যক্তি। বিএ পাশ করেছে চন্দ্র, মিঠাইপুর গ্রামের একমাত্র শিক্ষিত ব্যক্তি। পারিবারিক সূত্র আর শিক্ষাগত যোগ্যতা সব মিলে চন্দ্র মিঠাইপুর গ্রামে ফেরেশতার মতো বিরাজ করে। সেই ফেরেশতা তুল্য ব্যক্তি যখন বিন্দুর পথ আটকায়, জোরপূর্বক বিন্দুকে ছুঁয়ে দেয়, কেউ প্রতিবাদ করতে আসে না। নীরবে দু চোখে অশ্রু গড়ায় বিন্দুর। এ গ্রামে সে আর তার পরিবার তো ভূঁইয়া পরিবারের দাপটে মাথা তুলে সুন্দরভাবে জীবনযাপন করছে। চন্দ্র তাকিয়ে আছে নির্বিশেষ। বিন্দু কাঁপছে। এই কান্নার কারণ অজানা নয়। চন্দ্র ধীরে ধীরে বিন্দুকে কাছে টেনে নিল। মৃদু স্বরে বলল, চলো বিন্দু, বটগাছের নিচে বসি। মনে মনে যেতে চায় না বিন্দু, তবুও অদ্ভুত এক টানে চন্দ্রের পিছু পিছু পা বাড়ায়। দীর্ঘশ্বাস ফেলে এই ভেবে যে সারা জীবন এইভাবেই তো হাঁটার ইচ্ছে ছিল তার চন্দ্রের সাথে। গ্রামের সবচেয়ে বড় বটগাছটা 3 পথের মধ্যিখানে অবস্থিত। এখানে চন্দ্র আর বিন্দুর কত শত মধুর স্মৃতি। বিন্দু চোখের পানি থামাতে পারে না, চন্দ্র থামাতে চায়ও না। বিন্দু কাঁপছে, চন্দ্র দেখছে। গোপনে গোপনে তার পুরুষালী চিত্ত গর্বে ফুলে ফেঁপে উঠেছে। বিন্দুটা যা তাকে কত ভালোবাসে, সেও তো বাসে বিন্দুর চেয়ে অনেক বেশি। স্বপনকে ইশারা দিতেই স্বপন চলে গেল। চন্দ্র বিন্দু পাশাপাশি বসেছে। এক পথ দিয়ে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, আর এক পথ দিয়ে অনেক মানুষের আনাগোনা। কেউ শহরে গিয়েছিল, ফিরছে বাড়ি। কেউ গিয়েছে বাজার করতে, বড় বড় মাছ কিনে বাড়ি ফিরছে। ওরা দুজন সবই দেখছে, কেউ কোনো কথা বলছে না। নীরবতায় অনেক কথা বোঝার চেষ্টা মাত্র। চন্দ্র খুব শক্ত মনের মানুষ। বিন্দুর প্রতি তার অগাধ প্রেম ভালোবাসা থাকলেও কখনো দুর্বলতা প্রকাশ করেনি, আজও করল না। শুধু ভেঙে পড়া বিন্দুর হাতটা শক্ত করে চেপে ধরে বলল, নিজেকে শক্ত করো বিন্দু, আমার বউকে এভাবে ভেঙে পড়া মানায় না। তুমি শুধু বিশ্বাস রাখো, এই চন্দ্র তোমারই আছে। চমকে ওঠে বিন্দু, বিস্মিত হয়ে তাকায় চন্দ্রের পানে। তারপর দু চোখে অশ্রু ঢেলে দিয়ে বলে, বিশ্বাস রাখবো? জন্ম মৃত্যু বিয়ের চেয়ে চিরন্তন সত্য আর কি আছে? চন্দ্র চমকায়, বিন্দু এভাবে কথা বলছে। বিন্দু তার চমক আরও বাড়ায়। আপনি অন্যের স্বামী, ঘরে বউ রেখে পাশের বাড়ির মেয়েটির সঙ্গে সম্পর্ক রাখাকে কি বলে জানেন? পরকীয়া বলে। আর এই ঘৃণ্য সম্পর্ক আমি রাখতে চাই না। মুখে মুখে বউ বললেই সে আপনার বউ হয়ে যায় না। আপনার বউ সেই, যাকে বধূরূপে গতকাল ঘরে তুলেছেন। কথার সমাপ্তি দিয়ে অকস্মাৎ চন্দ্রের থেকে হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো বিন্দু। চন্দ্র আঘাত পেল প্রচণ্ড। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো বিন্দুর দিকে। কিভাবে পারল বিন্দু তাকে এভাবে আঘাত করে কথা বলতে? এভাবে হাতটাই বা ছাড়িয়ে নিল কোন স্পর্ধায়? চন্দ্র নিঃশ্বাস অস্থির হয়, তড়িৎ উঠে দাঁড়ায়। বিন্দু ততক্ষণে পা বাড়িয়েছে। চন্দ্র ছুটে আসে পিছু পিছু, উৎকণ্ঠিত গলায় বলে, মাটিতে তাকাও বিন্দু, মাথার রাগ পায়ে ফেলো। বিন্দু কথা শোনে না। বিন্দুর চোখে এখন আর জল গড়ায় না। চন্দ্র ভয় পায়, শিউরে ওঠে এই বিন্দুকে দেখে। দৃঢ়স্বরে বলে ওঠে, ভালোবাসি বিন্দু, আমি তোমাকে আমার বউ করব বিন্দু, বিশ্বাস রাখো, আমার প্রতি বিশ্বাস হারিও না। বাড়ির সামনে চলে এসেছে বিন্দু। চন্দ্রর অস্থিরতা বাড়ে। বিন্দু তাকাচ্ছে না ওর দিকে, মুখ ফিরিয়ে নিচ্ছে। তার বিন্দু তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, মাথায় যেন রক্ত ছলকে ওঠে। বিন্দু বাড়ির ভেতর চলে গেছে। চন্দ্রও পেছন পেছন ঢুকল। ঘরে গিয়ে দরজা আটকে দিল বিন্দু। চন্দ্র দরজায় নক কড়া নাড়ল। বিন্দু, দরজা খোলো, আমি কিন্তু ভেঙে ফেলবো দরজা। কল্লোলী রান্নাঘর থেকে ছুটে এলো। তীব্র রাগ ক্ষোভ প্রকাশ করে বলল, ভাঙো চন্দ্র, ভাঙো। যেখানে আমার মেয়ের মন ভেঙেছ, সেখানে এই দরজা আর বিশেষ কি? চন্দ্রর অস্থিরতা কমে।
ঘুরে দাঁড়ায় কল্লোলির দিকে, ধীরে সরে বলে ওঠে, আমি বিন্দুকে ভালোবাসি কাকিমা। আমি ওর মন ভাঙিনি। ও না বুঝে নিজের মন নিজেই ভাঙছে। না বুঝে? না বুঝার কি আছে? বিয়ে করে বউ তুমি ঘরে তোলনি? চন্দ্র থামে, নিশ্চুপ রয় কিছুক্ষণ, তারপর বলে, হ্যাঁ তুলেছি। এর মানে এই না বিন্দুকে আমি ভালোবাসি না বা ওর প্রতি আমার দায়ভার নেই। কল্লোলী কেঁপে যায়। আমার মেয়ের দায়ভার কেবল আমারই। তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না। বিয়ে করেছ, যাও সুখে সংসার করো, আমার মেয়ের পিছু ছাড়ো। এই কাকিমা, বিন্দুর পিছু তো দূর, ওকে পুরুটার একটু আমি ছাড়ব না। সহসা ধমকে ওঠে চন্দ্র। কল্লোলী কেঁপে ওঠে। চন্দ্রের রাগ ভয়ঙ্কর খুব, তবুও এই মিছে আবেগ মূল্যহীন, তাই পাল্টা জবাব দেয়, আমি বিন্দুকে অন্যত্র পাত্রস্থ করব, খুন করে দেব কাকিমা। আতকে উঠে কল্লোলী, পিছিয়ে যায় 2 কদম। চন্দ্রর মাথা খারাপ হয়ে গেছে। যে প্রতারণা করে তার মুখে এত বড় বড় কথা মানায় না, তাই বিরক্তি নিয়ে কল্লোলী স্থান ত্যাগ করল। চন্দ্র দরজা ধাক্কাচ্ছে, চিৎকার করছে, বিন্দু দরজা খোলো, বিন্দু বিন্দু বিন্দু। বিন্দু দরজা খুলল না। চন্দ্রর রাগ, জেদ, আকুতি কোনো কিছুতেই তার মন গলল না। দুপুর গড়িয়ে বিকেল তখন। উদাস নয়নে বসে থাকা বিন্দুকে ডাকল কল্লোলী। বিন্দু মৃদু পায়ে মায়ের ঘরে এলো। কল্লোলী বলল, চলো নতুন বউ দেখে আসি। চমকে উঠল বিন্দু। নতুন বউ দেখতে যাবে সে? কার বউ? চন্দ্রের বউ? যে মানুষ, যে ঘর সংসার তার হবার কথা, তা আজ অন্য কারো দখলে। দখল করা সেই নারীকে দেখতে যাবে সে? মা কিভাবে এমন প্রস্তাব দিতে পারে? এ তুমি কেমন কথা বললে মা? মশকরা করছ? কল্লোলী সঙ্গে সঙ্গে জবাব দিল, চন্দ্র তোকে ঠকিয়েছে, বিয়ে করে এনেছে অন্য কাউকে। এর জন্য তুই ঘরে মুখ গুজে বসে শুধু কাঁদবি? পুরুষ মানুষে শুধু নারীকে ভোগাতে পারে, নারীরা পারে না? তুই আমার মেয়ে বিন্দু, তোকে শুধু কান্না মানায় না। তোর হৃদয় যে ভেঙেছে, তার হৃদয়ও তোকে ভাঙতে হবে। যদি চন্দ্র তোকে সত্যিকারের ভালোবেসে থাকে তবে ভাঙবে, যদি ভালোবাসা না থাকে তবে জ্বলবে। বিন্দু স্তব্ধ। মা কি বলছে এসব? কল্লোলী বলল, সব বুঝতে পারবি, শুধু কথা দে মা। এখন থেকে আমি যা বলবো তুই সব শুনবি। আমার আদেশ ছাড়া এক চুল পরিমাণও নড়বি না। বিন্দু নির্বিশেষ তাকিয়ে আছে। এই গোটা পৃথিবীতে তার একমাত্র ভরসার স্থল যে শুধুই মা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয় বিন্দুর। মায়ের কথা মতো চলে যায় ভূঁইয়া বাড়িতে। বিন্দুর কত সাহস! সে তার প্রেমিক পুরুষ, ভালোবাসার মানুষ বাগদত্তা চন্দ্রর বউ দেখতে যাচ্ছে। নিষ্ঠুর আসলে কে? চন্দ্র, বিন্দু নাকি কল্লোলী? বিন্দু নিজেকে আর নিজের ভাগ্যকেই নিষ্ঠুর বলল। চন্দ্রের দাদি মায়ের সঙ্গে গল্প করছে সাহেরা। হঠাৎ শুনতে পেল বাড়ির পাশের বাড়ির মেয়ে বউ তাকে দেখতে এসেছে। লজ্জা পায় সাহেরা, ঘোমটা টানে সুন্দর মতন। তারপর গুটি গুটি পায়ে দাদির ঘর থেকে বেরোয়। উঠানে দাঁড়িয়ে আছে বিন্দু। কল্লোলী চন্দ্রর মা চায়না বেগমের সঙ্গে কথা বলছে। চায়না বেগম ক্ষমা চাইল। কিভাবে কি হয়ে গেল বুঝতে পারছেন না বলে হতাশা প্রকাশ করল। তারপর বলল, জন্ম মৃত্যু বিয়ে এসব তো আমাদের হাতে নেই। কল্লোলী তখনই বলল, হ্যাঁ ভাবি, আমিও সেটা ভেবেই মনকে শক্ত করে বিন্দুকে নিয়ে এলাম। চায়না বেগম বললেন, তোমার বিন্দুর খুব ভালো বিয়ে হবে, আমরা দেখে শুনে ওর বিয়ে দেব, তুমি চিন্তা করো না। কল্লোলী সঙ্গে সঙ্গে হাসল একটু, বলল, হ্যাঁ ভাবি, পাত্র দেখুন, আমিও ঘটককে খবর পাঠাবো। বিন্দু শুনছিল সব কথা। হঠাৎ সাহেরা এসে দাঁড়ালো তার সামনে। চন্দ্র ছোট বোন চামেলি সাহেরাকে দেখিয়ে বলল, বিন্দু আপা আমার ভাবি। আকস্মিক সাহেরাকে দেখে সাহেরার সৌন্দর্য পরিপূর্ণভাবে দৃষ্টিপাত করে বুকের ভেতর দুমড়ে মুচড়ে গেল বিন্দুর। তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। এই তবে কারণ? শেষ পর্যন্ত চন্দ্র রূপের মোহে পড়ল। তাদের এতদিনের ভালোবাসা তবে এই রূপের কাছেই তুচ্ছ হলো। চোখের পানি ধরে রাখতে পারল না বিন্দু। আর না এক মুহূর্ত ওর দাঁড়াতে ইচ্ছে করল। সে এক ছুটে পালাতে চাইল, কিন্তু বাধা হয়ে পড়ল চন্দ্র।
আকস্মিক বিন্দুকে দেখে চমকেছে চন্দ্র। যদিও এই বাড়িতে বিন্দুর আসা যাওয়া নতুন নয়, তবুও সাহারা আসার পর বিন্দুর উপস্থিতি অবাক করেছে তাকে। আর এসে এভাবে বেরিয়ে যাচ্ছে কেন? কেউ কি বিন্দুকে কিছু বলেছে? মুহূর্তেই চোয়াল দৃঢ় হয় চন্দ্রর। বিন্দু চোখ তুলে এক পলক তাকিয়ে দেখে চন্দ্রকে। টপ টপ করে জল গড়ায় গাল বেয়ে। চন্দ্র সে জল মোছাতে উদ্যত হতে বিন্দু মুখ ফিরিয়ে নেয়। ভাঙা কণ্ঠে বলে, তোমার বউ খুব সুন্দরী চন্দ্র, দোয়া করে খুব সুখী হও। আর এক মুহূর্ত দাঁড়ায় না বিন্দু, এক ছুটে বেরিয়ে যায়। চন্দ্র একবার তাকায় সাহারার দিকে, আর একবার তাকায় বিন্দুর চলে যাওয়ার দিকে। বুকের ভেতর তার উত্তাল পাতাল শুরু হয়। বিন্দুকে কবে বোঝাতে পারবে? বিন্দু বুঝবে তো সবটা। পুকুর ঘাটে বসে বসে সিগারেট ফুঁকছে চন্দ্র। হঠাৎ খবর পেল বিন্দুকে আজ পাত্রপক্ষরা দেখতে আসছে। এত বড় স্পর্ধা কার? কারা আসে বিন্দুকে দেখতে? বিএ পাস পাত্র, এক বাপের এক বেটা, স্কুলে মাস্টারি করে। চন্দ্রের মতো ভবঘুরে নয়, নিরেট ভদ্রলোক। 6 ভরি স্বর্ণ দিয়ে সাজিয়ে নেবে বিন্দুকে। কাবিন হবে 3 লাখ টাকা, তাও নগদে দিয়ে দিবে। এমন একজন মেয়ে জামাই নিয়েই স্বপ্ন দেখে তো। কল্লোলী খুশিতে না পারছে চিৎকার করে সবাইকে জানাতে, তাই ছোট মেয়ে বিন্দাকে দিয়ে ও বাড়ি খবর পাঠালো। খবর শুনতেই চায়না বেগম নতুন বউ সাহেরা আর মেয়ে চামেলিকে নিয়ে চলে এলো। সঙ্গে আনলো লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি। এসেই কল্লোলীকে বলল, শোনো কল্লোলী, ভাগ্যচক্রে বিন্দু আমার ছেলের বউ হয়নি, তাতে কি? ও তো আমার নিজের মেয়ের মতোই। তাই এই মায়ের দেওয়া শাড়ি পরেই আজ ও 3 কবুল পড়বে। একগাল হেসে কল্লোলী বলল, শুক্রিয়া ভাবি। বিন্দু তবে এই শাড়ি পরেই কবুল পড়বে। চামেলিয়া সাহেরা বিন্দুর ঘরে গেল। বিন্দু কাঁদছে। সে কিছুতেই মনকে মানাতে পারছে না। চন্দ্র কত সহজে অন্যের স্বামী হয়ে গেল। তবে বিন্দুর কেন অন্যের বউ হতে কষ্ট হচ্ছে? চন্দ্র পুরুষ, বিন্দু নারী, এটাই কি তবে পার্থক্য? যুগে যুগে নারীরাই কেন কষ্ট পাবে, অবহেলিত হবে? কেনই বা প্রতারণার ভাগিদার কেবল নারীকেই হতে হবে? বিন্দুর হৃদস্পন্দন বন্ধ হয়ে আসে। চন্দ্র ছাড়া কাউকে সে স্বামী হিসেবে মানতে পারবে না। চন্দ্র ছাড়া কাউকে দিতে পারবে না নিজেকে ছোঁয়ার অধিকার। মনে মনে বিন্দু এই পণ করতেই চন্দ্রর বউ সাহেরা এসে উপস্থিত হলো তার সামনে। এক নিমিষে চুরমার হয়ে গেল বিন্দুর পণ। বুকের গভীরে ছোট্ট হৃদয়টা ছটফটিয়ে উঠলে এই কথা ভেবেই চন্দ্র তো তার নয়, সে এখন অন্য কারো। দুচোখ বন্ধ করে নিল বিন্দু। দুহাতে নিজের কান দুটো চেপে ধরে বলল, না, এ হতে পারে না, মিথ্যে, সব মিথ্যে। সাহেরা আর চামেলি চমকে উঠল। সাহেরা চামেলির দিকে ভীত সরে তাকিয়ে বলল, বিন্দু এমন করছে কেন? চামেলি ঢোক গিলে কি বলবে ভেবে না পেয়ে শুধু এটুকু বলে, মনে হয় আপা এ বিয়েতে রাজি ছিল না। সাহেরা অবাক হয়। জোর করে বিয়ে দিচ্ছে বিন্দুকে? কেন? বিন্দু তো ছোট্ট মেয়ে, এখনই কেন বিয়ে দিতে হবে? তাই এগিয়ে এসে বিন্দুর মাথায় হাত রাখে, প্রশ্ন করে, তুমি এই বিয়ে করতে চাও না? আকস্মিক সাহারার হাত সরিয়ে দূরে সরে বসে বিন্দু। শরীর জ্বলে ওঠে কেমন। সহ্য হয় না, কিছুতেই সহ্য হয় না এই নারীকে। বিন্দু সহ্য করতে পারছে না। কেন এসেছে কেন? চিৎকার করে বিন্দু, সরে যাও, চলে যাও, ছুঁবে না আমাকে। আমার সব কেড়ে নিয়েছো তুমি, সব। চন্দ্র আমার ছিল, আমার। ও আমাকে কথা দিয়েছিল। আমরা বছরের পর বছর একে অপরকে নিয়ে স্বপ্ন দেখেছি। বিন্দুর ক্রন্দনরত প্রলাপ শুনে আঁতকে ওঠে সাহেরা। তবে সেদিন বিন্দুর ওভাবে বেরিয়ে যাওয়া আর আজকের কান্নার কারণ এটাই? সাহেরার মাথা ঘুরে যায় তখনই। তবে এই কি সেই যার কথা চন্দ্র বলেছিল? সাহেরার চোখ দুটো ভিজে ওঠে। ঠোঁট কামড়ে কান্না আটকায় সে। এরপর বিন্দুর ঘর ছেড়ে বেরিয়ে যায়। তড়িৎ গতিতে হাঁটছে সাহেরা। মাথার ঘোমটা প্রায় সরে গেছে। বিন্দুদের গেট দিয়ে বেরোতে উদ্যত হতেই চন্দ্রর মুখোমুখি হলো সে। মুহূর্তে চোখের পানি মুছে ফেলল সাহেরা। চন্দ্রকে উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। চোখ জোড়া লালচে ভীষণ। সাহেরার দৃষ্টি গিয়ে চন্দ্রের বুক বরাবর আটকালো। নিঃশ্বাসের তীব্র ওঠানামা স্পষ্ট। আহারে, মানুষটার বুকে ঝড় বয়ে যাচ্ছে।
ভেবেই মাথার ঘোমটা টানল। এরপর চন্দ্রকে বলল, বিন্দু কাঁদছে, বাচ্চা মেয়ে, ইস কত যন্ত্রণায় ভুগছে। চন্দ্র আর দাঁড়ায় না, হন্তদন্ত হয়ে সাহেরাকে পাশ কাটাতে উদ্যত হয়। সাহেরা আচমকা তার একটা হাত চেপে ধরে। চন্দ্র ঘাড় ফিরিয়ে তাকায় সাহেরার দিকে। অশ্রুজলে সিক্ত সাহেরার চোখ। চন্দ্র দৃষ্টি ফিরিয়ে নেয়, নিঃশ্বাস ফেলে অস্থিরভাবে। সাহেরা আকুতি নিয়ে বলে, বিন্দুকে বাঁচান, বিয়েটা হতে দেবেন না, ও পারবে না, আপনাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে বাঁচতে পারবে না। কথা শেষে চন্দ্রের হাত ছেড়ে দেয় সাহেরা। চন্দ্র নিঃশব্দে চলে যায় বিন্দুর কাছে। সাহেরার বুকের ভেতর ধড়াস করে ওঠে, শরীর খারাপ লাগে ভীষণ। সে এক দৌড়ে চলে যায় ভূঁইয়া বাড়িতে, কিন্তু ঘর পর্যন্ত পৌঁছাতে পারে না, জ্ঞান হারায় আচমকা। বিন্দু শাড়ি পরবে না, সাজবে না, বউ হবে না অন্য কারো। আদেশ চন্দ্রের, সিদ্ধান্ত বিন্দুর। কল্লোলী পড়ল বিপদে। পাত্রপক্ষকে একটি মিথ্যা সংবাদ পাঠালো, তার মামা মারা গেছে, তাই আয়োজন স্থগিত। চন্দ্র বিন্দুর ঘরে, বিন্দু বিছানায় বসে আছে। চন্দ্র ওর দুই পা জড়িয়ে মেঝেতে বসেছে। এই প্রথম চন্দ্রের চোখে জল দেখল বিন্দু। কত আকুতি চন্দ্রের কণ্ঠে। বিয়ে করো না চন্দ্র, আমার হৃদয়ে তুমি ছাড়া আর কেউ নেই। আমি তোমাকে সবটা বলবো, সব। কেন, কিভাবে আমি সাহেরাকে বিয়ে করেছি। আমাকে সময় দাও বিন্দু। বিন্দু গলে গেল, ঝরা পাতার মতো ঝরে গেল তার সব রাগ অভিমান। যাকে ভালোবাসে তার কান্না কি সহ্য করা যায়? চন্দ্রের এই রূপ যে সে প্রথমবার দেখল। সর্বদা সর্বক্ষেত্রে মাথা উঁচু রাখা চন্দ্রের মতো মাথা কেবল তার জন্যই হয়েছে। ভালোবেসে চন্দ্র বিন্দুকে আজও একইভাবে ভালোবাসে। শব্দ করে কাঁদতে থাকে বিন্দু। জড়িয়ে ধরা পা দুটো ছেড়ে উঠে দাঁড়ায় চন্দ্র। সযত্রে বিন্দুর মাথাটা বুকে জড়িয়ে নেয়। বিন্দুর কান্নার বেগ বাড়ে। কাঁদতে কাঁদতে চন্দ্রকে প্রশ্ন করে, তুমি কি ওকে ছুঁয়ে দেখেছ? বাসর হয়েছে তোমাদের? চন্দ্র নিশ্চুপ। বিন্দুর কণ্ঠে উতলা, বলো না চন্দ্র, একবার বলো, শুধু একবার বলো, তুমি ওকে ছোঁওনি। বলো চন্দ্র, বলো। আমি আর পারছি না চন্দ্র, এই চাপ আমি আর নিতে পারছি না, সত্যি বলো। এবারও চন্দ্র নিশ্চুপ। বিন্দু মুখ তুলে তাকায়, বিগলিত কণ্ঠে ফের বলে, বিন্দু ছাড়া তুমি অন্য কাউকে ছুঁয়ে দেখনি চন্দ্র, একটাবার স্বীকার করো। চন্দ্র মাথা নাড়ে, স্বীকার করে সে সাহেরাকে একটুও ছুঁয়ে দেখেনি। কান্নাজড়িত মুখে আচমকা হেসে উঠে বিন্দু। হাত বাড়িয়ে আকুতি করে, কথা দাও, কখনো ওকে ছুঁবে না। চন্দ্র কথা দেয়। এবার বিন্দু প্রশ্ন করে, কেন বিয়ে করলে ওকে? চন্দ্র বিন্দুকে ছেড়ে দেয়, প্রস্তুতি নেই সবটা বলার। তখনই শুনতে পাই চামেলির কণ্ঠস্বর, ভাইয়া, ভাবি অজ্ঞান হয়ে গেছে। চন্দ্র সরে যায় বিন্দুর থেকে, চলে যায় ঘর ছেড়ে। যাওয়ার আগে বিন্দুকে বলে যায়, চিন্তা করো না, আমি তোমারই আছি, তোমাকে আমি বিয়ে করব, বউ হবে তুমি আমার। চন্দ্র চলে যেতেই বিন্দু চমকে ওঠে। তাকে বিয়ে করলে সাহেরার কি হবে? কোথায় যাবে? বুকের ভেতর ফের ঝড় উঠে বিন্দুর। অপেক্ষা করে চন্দ্রের আসার, কিন্তু চন্দ্র সেদিন আর আসে না। পরের দিন বা তার পরের দিন তাও আসে না। 7 দিন চলে গেলে ধৈর্য হারায় বিন্দু। বৃন্দাকে পাঠায় ও বাড়িতে চন্দ্রের খোঁজ নিতে। আধা ঘন্টা পর বৃন্দা ফেরে। বিন্দুকে জানায় চন্দ্র শহরে গিয়েছে গুরুত্বপূর্ণ একটি কাজে, কবে ফিরবে কেউ জানে না। বিন্দু অবাক হয়, চন্দ্র শহরে গিয়েছে? এর আগে যখনই গেছে তাকে জানিয়ে গেছে, এবারই প্রথম তাকে জানালো না। সাহেরা নিশ্চয়ই জানে, অথচ সে জানতে পারল না। চন্দ্র জানালো না তাকে। বিন্দুর হৃদয়ে ক্ষতের উপর ক্ষত জন্মায়, দুচোখ বেয়ে অশ্রু গড়ায়। শুরু হয় অপেক্ষা, চন্দ্র ফিরে আসার অপেক্ষা। সেই অপেক্ষায় কেটে যায় 2 মাস, তবুও চন্দ্র ফিরে আসে না। এক দুপুরে হঠাৎ চন্দ্রের বোন চামেলি এসে মিষ্টি দিয়ে যায়। কল্লোলী জানতে চায়, হঠাৎ কিসের মিষ্টি? চামেলি আনন্দিত চিত্তে জানায়, আমি ফৌম্মা হব গো, কাকি ফৌম্মা হব। ভেতর ঘর থেকে ছুটে আসে বিন্দু, থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, কি বললি চামেলি?
কি বললি তুই? চামেলি চুপ হয়ে যায়। বিন্দু চেপে ধরে চামেলিকে, অদ্ভুত আচরণ করে প্রশ্ন করে বারবার, কি বললি চামেলি, কি বললি তুই? ভয় পেয়ে চামেলি ছুটে পালিয়ে যায়। বিন্দু চিৎকার করে ডাকে চামেলিকে, চামেলি শোন, শোন চামেলি, এমন মজা তুই আর কখনো করবি না, এমন মিথ্যা আর কখনো বলবি না, আমি কিন্তু তোকে খুব শাসন করব। কথাগুলো বলতে বলতে বিন্দুর মাথা চক্কর দিয়ে ওঠে, তবুও সে স্থির থাকে না। ছুটে বেরিয়ে যায় বাড়ি থেকে। চন্দ্রর বাড়ির সামনে যেতেই ও বাড়ির কাজের মহিলাকে মিষ্টি খেতে খেতে বেরোতে দেখে। বিন্দু গিয়ে তাকে চেপে ধরে, কিসের মিষ্টি খাও ডলি খালা, কিসের মিষ্টি? ডলি খালা আবার খুব দুষ্টু প্রকৃতির মহিলা, বিন্দুকে তেমন একটা পছন্দও করে না। তার মতে বিন্দু গরিব ঘরের মেয়ে, সে চন্দ্র সাহেবের বউ হবার যোগ্যতা রাখে না। বিন্দু কেন বামুন হয়ে চাঁদে হাত দেবে? চন্দ্র সাহেবের জন্য সাহেরাই ঠিক, মারাত্মক সুন্দরী, নিশ্চয়ই খুব বড় ঘরের মেয়ে। তাই বিন্দু যেন সত্যি মেনে নিয়ে নিজেকে মানিয়ে নেই, সেজন্য সত্যিটা অনায়াসে বলেই দিল, চন্দ্র সাহেব তো বাবা হতে চলেছে, তুমি জানো না? বিন্দুর কান দুটো গরম হয়ে যায়, মস্তিষ্ক শূন্য শূন্য লাগে। বুকের গভীরে থাকা ছোট্ট হৃদয় আর ছটফট করে না, অস্থিরতা কমে যায় আচমকা। অনুভূতিদের গা গোলাই, ভালোবাসাও বুঝি এভাবে ঘৃণা হয়ে যায়। বিন্দুর পা দুটো পেঁচাই। তারপর ঘুরে দাঁড়াই, স্থির থাকে না এক মুহূর্ত। ছুটে যায় নিজের বাড়িতে, নিজের ঘরে। কল্লোলী সঙ্গে সঙ্গে ছুটে আসে। বিন্দু মুখের উপর দরজা বন্ধ করে দেয়। কল্লোলী আঁতকে ওঠে, আবেগের তাড়নায় কোনো সর্বনাশ বয়ে আনবে না তো এই মেয়েটা। দরজায় ঠকঠক শব্দ তুলে কল্লোলী, কণ্ঠে স্নেহ দেখে ডাকে বিন্দুকে, বিন্দু মা, মা আমার দরজা খোল। ভয়ে থরথর করে কাঁপতে থাকে কল্লোলী। বিন্দু সাড়া দিচ্ছে না কেন? তার সে ভয় বেশিক্ষণ টেকে না। একটুক্ষণ পরই বিন্দু স্বাভাবিক কণ্ঠস্বর পায়, হরিঘটককে খবর দাও মা, মাস্টার সাহেব যদি বিয়ে না করে থাকে তবে কালই যেন প্রস্তুতি নিয়ে আসে। নিমেষেই চোখ ছলছল করে ওঠে কল্লোলীর, খুশিতে চিৎকার করে ডাকে ছোট মেয়ে বৃন্দাকে। পরক্ষণেই আবার দপ করে নিভে যায়। বিন্দু এত স্বাভাবিক কি করে? ফের দরজা ধাক্কায় সে, দরজাটা খোল মা, আমাকে একা থাকতে দাও মা, মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার শক্তি করতে দাও। যাও তোড়জোড় শুরু করো, তোমার বড় মেয়ের বিয়ে হবে শিগগিরই। কল্লোলী থামে, শান্ত হয়ে ভাবে, সত্যি বিন্দুকে একা ছাড়া উচিত, অঘটন কিছু ঘটাবে না নিশ্চয়ই। তাই যদি ঘটাতো বিয়ের বন্দোবস্ত করতে বলতো না। হরিঘটক খবর পেয়ে এহসান মাস্টারের বাড়ি খবর দেয়। তারা জানায় আগামীকালই তবে বিয়ে। এহসান মাস্টারের বয়স ৩২, বিন্দুর থেকে বয়সে ১৬ বছরের বড়। কল্লোলীর কাছে বয়সটা কোনো সমস্যা নয়, তার থেকে বিন্দুর বাবা ১৮ বছরের বড় ছিল। এতে কোনো সমস্যা হয়নি, সংসারটা সুখেই চলছিল, দুটো মেয়েও হয়েছে। এরপর একদিন আল্লাহর ডাক পেয়ে মানুষটা চলে গেলেন, তবুও সেই সুখের সংসার সে ফেলে যায়নি। মেয়ে দুটোকে আঁকড়ে বেঁচে আছে। কেন আছে? মানুষটাকে ভালোবেসেই তো। জীবিত মানুষকে ভালোবাসার এক শান্তি, আবার মৃত মানুষকে ভালোবেসে মৃত্যুর জন্য অপেক্ষা করা আর এক শান্তির। আজ বিন্দুর বিয়ে। পাড়ার মহিলারা এসেছে বিন্দুর গায়ে হলুদ মাখাবে বলে। লাল পাড়ে বাসন্তী রাঙা শাড়ি পরেছে বিন্দু, মুখে কোনো প্রসাধনী মাখেনি, গায়ে কোনো গহনাও পরেনি, তবুও মেয়েটার মাঝে অপরূপ স্নিগ্ধতা এসে মিশে গেছে যেন। শীতল পাটিতে বসে আছে বিন্দু। প্রথমে তার মা তাকে হলুদ ছোঁয়ালো, এরপর চন্দ্রর মা, এরপর সাহেরা, একে একে সবাই বিন্দুর গায়ে হলুদ ছোঁয়ালো। বিন্দু নিশ্চুপ, উদাস তার দৃষ্টি। কে এলো কে গেল, কে তাকে হলুদ দিল, এতে তার বিন্দুমাত্র যায় আসে না। কল্লোলী খুব যত্ন করে মেয়েকে গোসল করিয়ে দিল। বিন্দু শুধু নিঃশ্বাসই ফেলল, এর বেশি কোনো প্রতিক্রিয়া তার মধ্যে দেখা গেল না। দুপুরের পরেই বরপক্ষ চলে এলো। পাত্র দেখে কানাঘোষা শুরু করলো সকলে। অমন সুন্দর মোমের মতো বিন্দুর জন্য এমন প্যাটমোটা কালো খসখসে বর জুটল,
বিন্দুর বর দেখে চারদিকে হতাশার সুর ভাসতে লাগলো। বিন্দু কিছুই বলল না, বলল কল্লোলী। বিন্দুর বর কালো হোক, পেট মোটা, ভুঁড়িওয়ালা হোক, এতে আমাদের কিচ্ছুটি আসে যায় না। শুধু লোকটা ঠকবাজ, বেইমান, প্রতারক শ্রেণীর যেন না হয়, এটুকুই কামনা করি। কল্লোলীর কথাটা চায়না বেগমের গায়ে লাগলো খুব। কল্লোলী যে চন্দ্রকে অপমান করল এতে কোনো সন্দেহ নেই। খুব সুন্দরভাবে ত্রুটিহীন বিয়ে হয়ে গেল বিন্দুর। কনে বিদায়কালে বিন্দু মা আর বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদল। এত চিৎকার করে গা ভাসিয়ে কোনো বউ বাপের বাড়ি থেকে বিদায়কালে কান্না করে জানত না সাহেরা। এ প্রথম দেখল, আর বুঝতে পারল এই কান্না শুধু শ্বশুর ঘরে চলে যাচ্ছে বলে নয়, এই কান্নায় মিশে আছে চন্দ্রের বউ হতে না পারার তীব্র যন্ত্রণা। দীর্ঘশ্বাস ফেলল সাহেরা, মনে মনে ক্ষমা চাইল বিন্দুর কাছে। এরপর এগিয়ে গিয়ে বিন্দুর কাঁধে হাত রাখল। কান্নারত বিন্দু ঘুরে তাকাতেই সাহেরা শক্ত করে জড়িয়ে ধরে উঠল ওকে। কানের কাছে ফিসফিস করে বলল, ধন্যবাদ তোমাকে বিন্দু, ভাগ্যকে মেনে নিয়ে নিজের জীবনটা গুছিয়ে নাও। বিন্দুর ভেতরটা নড়ে ওঠে, বুকের ভেতর থেকে উপচে আসে কান্নারা। সাহেরাকে আপাদমস্তক দেখে মনে মনে বলে, চন্দ্রর বউ তুমি, তুমিই চন্দ্রর বউ। এরপর সাহেরার পেটের দিকে তাকায় আর চট করে একটা কাণ্ড করে বসে। মাটিতে দুই হাঁটু গেড়ে বসে সাহেরার কোমর জড়িয়ে ধরে ওর তলপেটে চুমু খায় দুটো, আর বিড়বিড় করে বলে, আমার এক জীবনের আফসোস তুই আমার চন্দ্রের সন্তান, কিন্তু আমার আর চন্দ্রের সন্তান নয়। এরপর উঠে দাঁড়িয়ে চোখের জল মুছে নেয়। সাহেরা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কল্লোলী তাড়া দিল, বিন্দু মা, আয় এদিকে, জামাই অপেক্ষা করছে। বিন্দু পা বাড়ায়। এহসান গিয়ে গাড়িতে উঠেছে। বিন্দু গেটের সামনে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। বিন্দু শ্বশুর ঘর থেকে লোক এসেছে মাত্র দুজন। একজন ওর শ্বশুর, সে গিয়েও গাড়িতে বসেছে, আর একজন ওর ননদ, নাম এমি, বয়সে বিন্দুর চেয়ে বড়। সে দাঁড়িয়ে আছে বিন্দুর পাশে। কল্লোলী মেয়েকে এগিয়ে দিল গাড়ি পর্যন্ত। বিন্দু এহসানের পাশে বসল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়েছে। বিন্দু চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। দীর্ঘ 2 মাস পর বাড়ি ফিরল চন্দ্র। কত কথা জমা মনে, সব বলবে বিন্দুকে। মেয়েটা নিশ্চয় অভিমানে চোখ ভাসিয়েছে এতদিন। আর না, আর বিন্দুকে কাঁদতে দেবে না সে। এবার সব সত্যি বলবেই বলবে। মধ্যরাতে বাড়ি ফিরেছে চন্দ্র। ঘুমানোর আগে বিন্দুকে ভাবতে ভাবতেই ঘুমিয়েছে। ভোরবেলা বেশ জঘন্য একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙল। স্বপ্নটা এমন, বিন্দু লাল টুকটুকে শাড়ি পরেছে, বাসর ঘরে বসে আছে বধূরূপে। বর বেশে সে বাসর ঘরে ঢুকবে, এমন সময় অচেনা এক লোক বর বেশে বাসর ঘরে ঢুকে পড়ল, আর তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। ঘুম থেকে হন্তদন্ত হয়ে উঠল চন্দ্র। তার বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এমন বিশ্রী ধরনের স্বপ্ন এর আগে সে কখনো দেখেনি। হৃদস্পন্দন কাঁপছে কেন ওর? বিন্দু ঠিক আছে তো? ভুল হয়ে গেল। বাড়ি ফিরে ঘুমানো উচিত হয়নি তার। উচিত ছিল আগে বিন্দুর সাথে দেখা করা। কল্লোলী কাকি রাগ করত, তিতা কথা শোনাতো। তাতে কি, চন্দ্র তো আর দেরি করে না। শুধু একটা লুঙ্গি পরনে তার, গায়ে স্যান্ডো গেঞ্জিও নেই। ওভাবেই সে বিন্দুর বাড়ির দিকে ছুটল। সিঁড়ি বেয়ে নামতেই সাহেরা সামনে পড়ল। চন্দ্র দেখেও দেখল না। সাহেরা টের পেতেই আঁতকে উঠল। এবার চন্দ্রকে কিভাবে সামলাবে? বিন্দুদের বাড়িতে ঢুকতেই কল্লোলীর মুখোমুখি হলো চন্দ্র। কল্লোলী কি যেন হিসেব করছে। চন্দ্র এসে জিজ্ঞেস করল, কেমন আছো কাকিমা? কল্লোলী সে জবাব না দিয়ে বলল, চন্দ্র, বাড়ি ফিরেছ তবে? বেশ ভালো কথা, একজন বাড়ল তবে। চন্দ্র ভ্রুকুচকে বলল, কি বাড়ল? সদস্য। কিসের সদস্য? কি বলছো? কল্লোলী এবার মিষ্টি হেসে উত্তর দিল, বিন্দুর বৌভাতে বাপের বাড়ির দিক থেকে কে কে যাবে সেই সদস্য সংখ্যার হিসেব। কল্লোলী কথা শেষ করতেই হরিঘটক এসে উপস্থিত হলো। কল্লোলীকে বলল, কয়জন হইল গো? কল্লোলী বেশ উৎসুক হয়ে বলল, 16 জন হিসেব ছিল, এই আর একজন বাড়ল। হরিঘটক বলল, ইনি কে?
ভূঁইয়া বাড়ির বড় ছেলে, সম্পর্কে বিন্দুর বড় ভাইই হয়। কল্লোলির কথা শুনে চমকে ওঠে চন্দ্র। বিন্দুর বৌভাত মানে? আর সে বিন্দুর ভাই? এমনিতেই বুকের ভেতর হাঁসফাঁস লাগছে, তার উপর কল্লোলির আবল তাবল কথা শুনে মেজাজ স্তব্ধ হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে চন্দ্র কল্লোলিকে বলল, বিন্দু কোথায় কাকিমা? শ্বশুরবাড়ি। কল্লোলির স্পষ্ট উত্তর। মুহূর্তেই চন্দ্র খেপে গেল। মুখ সামলে কথা বলুন কাকিমা। শ্বশুরবাড়ি মানে? কল্লোলি হাসে, বিদ্রূপের হাসি। বুক ভরে শ্বাস নিয়ে বলে, মুখ আমি সামলেই বলছি, এবার তুমি নিজেকে সামলাও। চন্দ্রকে এই কথা বলেই ঘটককে বিদায় দিল কল্লোলি। ঘটক বিদায় নিয়ে বিন্দুদের গেট পার হয়েছে। এমন সময় আচমকা পেছন থেকে হাত বাড়িয়ে চন্দ্র তার গলা চেপে ধরল। মুহূর্তেই শূন্যে তুলে ফেলল হরিঘটককে। জান বেরিয়ে যাবে যেন। হরিঘটক ছটফট করছে। চন্দ্র অত্যন্ত হিংস্র রূপ ধারণ করে বলল, তুই পাত্র এনে দিয়েছিস বিন্দুর জন্য? তুই? এত বড় সাহস তোর? বল বিন্দু কোথায়? হরিঘটক কোনো রকমে বিন্দুর শ্বশুরের গ্রামের নাম বলল। চন্দ্র ছেড়ে দিল হরিঘটককে। নিমেষে মাটিতে পড়ে গেল হরিঘটক। আর ও বাবাকে ও মাগো বলে কোঁকাতে লাগলো। চন্দ্র ভেতর থেকে হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসবে। তার মানে সত্যি বিন্দুর বিয়ে হয়ে গেছে? অন্য কারো বউ হয়ে গেল বিন্দু? না না, এ হতে পারে না। বিন্দু তার বউ হবে, তার জন্য বউ সাজবে বিন্দু, বধূরূপে তার বাসর ঘরেই বসবে বিন্দু। বিন্দুর মাঝে কেবলমাত্র তারই ভালোবাসার অধিকার, ছোঁয়ার অধিকার। চন্দ্রর মাথা খারাপ হয়ে যায়। বুকের ভেতর তুলপাড় শুরু হয়। বৌভাত আজ বিন্দুর? বৌভাত? তবে কি কাল সত্যি বিন্দু অন্য কারো নামে কবুল পড়েছে? অন্য একটা পুরুষের সঙ্গে বাসর ঘটেছে? চোখ বন্ধ করে চিৎকার দেয় চন্দ্র। এটা সে মানতে পারবে না, কিছুতেই না। এমন দিন আসার আগে সে বিষ খেয়ে মরে যাবে। চন্দ্রের চোখ বেয়ে জল করাই। হরিঘটক ততক্ষণে পালিয়ে গেছে। চন্দ্রের বন্ধু স্বপন এলো এতক্ষণই। চন্দ্র মনের অবস্থান টের পেয়ে বলল, তুই যদি বিয়ে করে সংসার পাততে পারিস, তাহলে বিন্দু কেন পারবে না? রক্তবর্ণ চোখ দুটো খুলে তাকায় চন্দ্র। স্বপন ভয় পেয়ে যায়। থতমত খেয়ে বলে, দেখ চন্দ্র, বিন্দুর কোনো দোষ আমি দেখছি না। ও তবুও এতদিন কিছু করেনি, তোর আশাতেই ছিল। কিন্তু কাল যখন শুনল তুই বাবা হচ্ছিস, তখন আর নিজেকে সামলাতে পারেনি। চন্দ্রর রক্তবর্ণ চোখ দুটো এক নিমেষেই অশ্রুতে ভরে ওঠে। জ্বলন্ত অগ্নিশিখাটা নিভে যায় আচমকা। চন্দ্র ঠোঁটজোড়া নড়ে। আমি বাবা হচ্ছি? পরক্ষণেই ছুটে যায় নিজের বাড়িতে, সাহেরার কাছে। সাহেরা ঘরেই চুপচাপ বসে আছে। তার শরীর খারাপ লাগছে খুব। চন্দ্র এসে প্রশ্ন করে, আমার অনুমতি ছাড়া কেন করলে এটা? চমকে ওঠে সাহেরা। ভয়ে ভয়ে উত্তর দেয়, উপায় ছিল না। 5 মাস হয়ে গেছে, পেট বোঝা যাচ্ছে, এখন না জানালে বিপদ হতো। চন্দ্র কঠিন গলায় বলে, নিজের স্বার্থে অন্যের জীবন ধ্বংস করে দিলে? সাহেরা উঠে দাঁড়ায়, এগিয়ে আসে চন্দ্রের দিকে, চোখে চোখ রেখে বলে, ধ্বংস নয়, বিন্দু খুব ঝুঁকি হবে। ব্যাস, আর একটি কথাও তুমি বলবে না। আমার জীবন চরম সর্বনাশ বয়ে এনেছ তুমি। দুটো হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে কেবল তোমারই জন্য। আমার জন্য? সাহেরার চোখ দুটো জলে ভরে ওঠে। চন্দ্রর কান দুটোতে ভেসে আসে একটি কথাই, কথা দে চন্দ্র, তুই সাহেরাকে কোনো কষ্ট পেতে দিবি না। আমার সন্তান আর ভালোবাসার মানুষটাকে আগলে রাখবি সারা জীবন। চন্দ্র কিছু বুঝে উঠতে না পেরে কথা দিয়ে ফেলে তখন। সেই স্মৃতিটা মনে পড়তেই দুপা পিছিয়ে যায় চন্দ্র, পালিয়ে যায় নিজের বাড়ি থেকে অনেকটা দূর। শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে বিন্দু। মাঝে মাঝে বুক ফেটে আর্তনাদ বেরোতে চায়। সে দাঁতে দাঁত চেপে আটকায় নিজেকে। ভাগ্যের উপর কারো জোর চলে না, বিন্দুরও চলেনি। ছোটবেলা থেকে সে স্বপ্ন দেখত চন্দ্রের বউ হবে। বিয়ের পর চন্দ্রের বুকে ঘুমাবে রোজ। চন্দ্রের সঙ্গে তার মিষ্টি একটা বাসর হবে। সেই স্বপ্নের আজ মৃত্যু ঘটেছে। আজ বিন্দু বিবাহিত। গতরাতে তার বীভৎস একটা বাসর হয়েছে। কত যন্ত্রণায় ছটফট করেছে বিন্দু। তার হৃদয়ে বারবার ধ্বনিত হয়েছে, বিন্দু তোমাকে সহ্য করতে হবে, কারণ তুমি চন্দ্রের বউ নয়, তুমি এহসান মাস্টারের বউ। সুখ নয়,
দুঃখই আজ থেকে তোমার সঙ্গী। বিন্দুকে আজও সুন্দর করে সাজানো হয়েছে। সকলের মুখে একই কথা, এহসানের কপালে কি মিষ্টি একটা বউ জুটেছে। বৌভাতে আত্মীয় স্বজনে ভরে উঠেছে বাড়িটা। প্রথম বৈঠকের খানাদানা চলতেই বিন্দুর বাপের বাড়ি থেকে লোকজন চলে এলো। বিন্দুর সাথে দেখা করলো সকলে। বিন্দু যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু ছোট বোন বৃন্দাকে দেখে ও আর নিজেকে ধরে রাখতেই পারল না। ফুঁপিয়ে কেঁদে উঠল। এমন সময় বিন্দুর ননদ এমি এলো বৃন্দাকে খেতে ডাকতে। কনের বাড়ির সকলকে খেতে বসানো হয়েছে। বৃন্দাকে নিয়ে এমি চলে গেল, কিন্তু এখন ঘরে একা। বাড়ির সবাই মেহমানদের নিয়ে ব্যস্ত। এহসান মাস্টারও বউয়ের তরফ থেকে আসা আত্মীয় স্বজনদের দেখে শুনে খাওয়াচ্ছে। বিন্দু চুপচাপ বসে আছে, কাঁদতে চাইছে না, তবুও চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়াচ্ছে। এমন সময় হঠাৎ দরজায় শব্দ হয়। বিন্দু চমকে তাকায়। চন্দ্র এসেছে। শ্যামলাটে শরীরে কালো রঙের একটি পাঞ্জাবি পরা, খোঁচা খোঁচা দাড়ির লম্বাটে মুখটা যেন ঝুলে পড়ে আরও লম্বা লাগছে। নাকের ডগা কেমন লাগছে। চোখ দুটোই তাকানো যাচ্ছে না। চন্দ্র বোধহয় কেঁদেছে খুব। কেন কেঁদেছে? তার দুঃখ কি বিন্দুর চেয়েও বেশি? চন্দ্র এগুচ্ছে। অন্যের বউরূপে বসে থাকা বিন্দুর দিকে এগুচ্ছে। সহসা উঠে দাঁড়ায় বিন্দু। তীব্র উত্তেজনায় বলে, চন্দ্র। আর একটুও স্থির থাকে না বিন্দু। ছুটে গিয়ে চন্দ্রকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে, যেন পৃথিবীর কোনো শক্তি আজ বিন্দুকে চন্দ্র থেকে আলাদা করতে পারবে না। বিন্দু কাঁদছে, কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে চন্দ্রর। কাঁদছে চন্দ্র। বিন্দুর মাথায় তোলা ঘোমটাটা ভিজে যাচ্ছে ওর চোখের জলে। কেন এটা করলে বিন্দু, কেন? আর একটু কেন অপেক্ষা করলে না? বিন্দুর কান্না বাড়ে। চন্দ্রর দৃষ্টি আচমকা বিন্দুর ঘাড়ে পড়ে। খুব তীক্ষ্ণ একটা চুমুর দাগ সেখানে। চন্দ্র চোখ মুখ খিঁচ নেয়, মস্তিষ্কে খুন চেপে যায়। বিন্দুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে প্রশ্ন করে, কাকে কাকে খুন করব বিন্দু? তোমাকে না ওই জানোয়ারটাকে? বিন্দুর ননদ এমি ভাবি ভাবি ডাকতে ডাকতে এগোচ্ছে। সহসা চন্দ্রকে এক ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে নিল বিন্দু। মনে মনে বলল, ছি ছি, এ কোন পাপ করেছিলাম আমি? আমি যে এখন পরস্ত্রী। ঢোক গিলে বিন্দু রক্তলাল দৃষ্টিতে তাকিয়ে চন্দ্রকে বলে, তুমি চলে যাও, চলে যাও চন্দ্র। চন্দ্র দিশেহারা হয়ে যায়। এগিয়ে এসে বিন্দুর দুই গাল আঁকড়ে ধরে, আকুতির স্বরে বলে, বিন্দু আমার বিন্দু। বিন্দুর হৃদয়ে রক্তক্ষরণ হয়। সে ফের বলে, চলে যাও তুমি, দোহাই লাগে। চন্দ্র চমকে ওঠে। ঝাপসা চোখে একবার দেখে বিন্দুকে। মনে মনে বারবার বলে, আমি তোমায় ভালোবাসি বিন্দু, কেবলমাত্র তোমাকেই ভালোবাসি। এর প্রমাণ তুমি একদিন না একদিন ঠিক পাবে। এরপর দরজা খুলে বেরিয়ে যায় তড়িৎ। বিন্দু চমকে যায় ফের। চন্দ্র এতটাও সভ্য নয় যে এমন অবস্থায় ভয় পেয়ে সরে যাবে। তবে কেন গেল চন্দ্র? কেন জোর করে এই অধিকার খাটালো না? পরক্ষণেই আবার চিচি করে উঠে বিন্দু। কিসের অধিকারে খাটাবে সে? তারা দুজনে যে আজ অন্যের। বিন্দু কাঁদে, খুব কাঁদে। আবেগের কাছে বারবার হেরে যায়। বিবেক তাকে বারবার প্রশ্ন করে, কেন কাঁদছ বিন্দু, কেন? চন্দ্র ভীষণ রাগচটা স্বভাবের। ধৈর্যজ্ঞান তার মধ্যে নেই বললেই চলে। সে বিন্দুকে এতটাই ভালোবাসে যে সবকিছুর বিনিময়ে বিন্দুকে নিজের করে নিতে পারে। ওর বিয়ে হয়ে গেছে তাতে কি? চন্দ্রর এইটুকু ক্ষমতা আছে যে আজ এই মুহূর্তে বিন্দুকে তুলে নিয়ে যাবে। এরপর এহসানকে ডিভোর্স করিয়ে নিজের বিয়ে করে নেবে। কিন্তু আবেগটুকুর জন্য সে তো এত বড় অন্যায় করতে পারছে না। বিবেক তাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে, কিন্তু সে চায় বিন্দু শুধু জানুক চন্দ্র তাকে ঠকায়নি। যার বুক ভর্তি তার জন্য কেবল প্রেম আর প্রেম, সে বিন্দুর সঙ্গে প্রতারণা করেনি। চোখের পানি মুছতে মুছতে বাড়ি ফিরল চন্দ্র। সাহেরা তার সামনে এলো, কথা বলার চেষ্টা করলো। সে কথা বলল না, শুধু মায়ের সঙ্গে দেখা করে বলল, আমার একা থাকা প্রয়োজন আম্মা, আমি একা থাকতে চাই, তুমি চিন্তা করো না,
নিজের খেয়াল রেখো। একা 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 থাকা প্রয়োজন বলতে চন্দ্র এখন কোথায় যাবে, সময় কাটাবে বুঝে ফেলল চায়না বেগম। তাই ছেলের কপালে চুমু খেয়ে বলে, ভাগ্যের ওপর আমাদের হাত নাই বাবা, তুমি নিজেকে সময় দিয়ে সবটা মেনে নাও। চন্দ্র আর দাঁড়ালো না, চলে গেল। সাহেরা তাকে আটকাতে পারল না। বিন্দুর বিয়ে হয়ে গেল, আজ বিন্দু অন্য কারো বউ। তবুও চন্দ্রের হৃদয়ে সাহেরা ঢুকতে পারল না চন্দ্রের মন থেকে বিন্দুকে মুছে ফেলতে। ভূঁইয়া বাড়ির খুব পুরনো এক বাগান বাড়ি আছে। ভাঙাচোরা বাড়িটা একটা আস্ত জঙ্গল বলা চলে। মাকড়সার জালে ঘিরে আছে ছোট্ট একটা ঘর, ছানের ঘর। সেই ঘরে গিয়ে পাটি বিছিয়ে শুয়ে পড়ল চন্দ্র। নিচে একটা কাঁথাও বিছাল না, গায়ের উপর কোনো চাদরও টানল না। গায়ে একটা সাদা পাঞ্জাবি পরা, পাঞ্জাবির পকেটে দুটো সিগারেটের প্যাকেট আর লাইটার, ব্যাস, আর কিছু নেই। দিন পেরিয়ে রাত নামল। চন্দ্রর মা বাড়ির কাজের ছেলেটাকে দিয়ে রাতের খাবার পাঠালো চন্দ্রের জন্য, সঙ্গে একটা কম্বল। কাজের ছেলেটার নাম টুকু। সে চন্দ্রকে খাবার আর কম্বল দিয়ে গেল। চন্দ্র সে খাবার ছুঁয়েও দেখল না, আর না গায়ে চাপালো কম্বল। পৌষ মাসের তীব্র শীত, সারা রাতে শরীর ঠান্ডা বরফ হয়ে রইল। চন্দ্রের এত কিছু মাত্র অনুভূত হলো না। সে একবার শুয়ে সিগারেট খেতে, তো একবার বসে। সকালবেলাটুকু আবার খাবার নিয়ে এলো, রাতের খাবার ফেরত নিয়ে গেল। দুপুরে আবার এলো টুকু, সকালের খাবার ফেরত নিয়ে দুপুরের খাবার দিয়ে গেল। চন্দ্রের সিগারেট শেষ। টুকুকে বলে দিয়েছিল সে যেন সিগারেট নিয়ে আসে, আর বন্ধু স্বপনকে খবর পাঠায়। টুকু সিগারেট এনে দিয়ে স্বপনকে খুঁজতে গেল। স্বপন এসে চন্দ্রের অবস্থা দেখে আঁতকে উঠল। এইভাবে নিজেকে কষ্ট দিলেই বিন্দু ফিরে আসবে, বলল স্বপন। চন্দ্র সিগারেট ধরিয়ে বলল, বিন্দুর ফেরার জন্য আমি কিছু করছি না স্বপন, বরং বিন্দুকে আকাশ সমান কষ্ট দেওয়ার অপরাধে নিজেকে চুল পরিমাণ কষ্ট দেওয়ার চেষ্টা করছি। এ কথা বলেই সিগারেটটা ফেলে দিল চন্দ্র। তারপর হঠাৎ বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বলল, আমার বিন্দু আজ অন্য কারো বউ। স্বপন আঁতকে উঠল। এ কোন চন্দ্রকে দেখছে সে? এ তো তার চেনা চন্দ্র নয়। অনেক বছর থেকে সে শুনে আসছে চন্দ্র বিন্দুকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার ধরন সেভাবে চোখে পড়েনি। তার খুব সন্দেহ হতো, সত্যি চন্দ্রবিন্দুকে ভালোবাসে তো, নাকি শুধুই মোহ। আজ কেন জানি মনে হচ্ছে চন্দ্রবিন্দুকে সত্যিই ভালোবাসে। তবে সাহেরা? স্বপন উত্তেজিত হয়ে প্রশ্ন করে, তবে সাহেরাকে কেন বিয়ে করলি? কেন ঠকালি বিন্দুকে? চন্দ্রের কান্না থামে। সে স্বপনকে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। স্বপন শুনতে আগ্রহী। চন্দ্র বলল, কিছু শুনতে চাস না স্বপন? যা আমি এখনো বিন্দুকে বলতে পারিনি, তা তোকে কিভাবে বলবো বল? স্বপন দীর্ঘশ্বাস ফেলে। বিন্দু সংসার করছে খুব গুছিয়ে, প্রতিনিয়ত নিজেকে মানিয়ে নিচ্ছে যত্ন করে। মাঝে মাঝে বৃন্দা এসে খবর দেয়, ভালো নেই চন্দ্র। একগাদা দাড়িতে ভরে গেছে মুখ, চুলগুলো বড্ড উস্কো খুস্কো, শরীর শুকিয়ে যেন লম্বাটে পাটখালি। চোখ মুখ ডেবে গেছে। মানুষটা বাড়িতে থাকে না, তার ঘর এখন বাগান বাড়ি। মায়ের জ্বর হওয়ায় একবার দেখতে এসেছিল। বৃন্দা তখনই দেখেছে চন্দ্রভাইকে। বিন্দু টের পেল চন্দ্র অসুখ হয়েছে। বিন্দুর ঘোর অসুখে পড়েছে সে। পরক্ষণেই মনে পড়ল সাহেরার কথা। দীর্ঘশ্বাস ফেলল বিন্দু। পরের বর নিয়ে তার এত ভেবে কি হবে? শীত পেরিয়ে গ্রীষ্মের তপ্ত দুপুর। বিন্দুর রান্নাঘরে চুলা ঝরিয়েছে। এমন সময় বৃন্দা এলো হাঁপাতে হাঁপাতে। বিন্দু উঠে এসে বৃন্দার ঘামে জর্জরিত মুখটা মুছে দিয়ে বলল, আহারে বোন, এত ছুটে এসেছিস কেন? পানি আনবো? পানি খাবি? বৃন্দা ঢোক গিলে বলল, না আপা না, চন্দ্রভাই মারা গেছে। মা বলল তোমাকে দেখতে যেতে, শেষ দেখা। বিন্দুর হাতে থাকা তরকারির চামচটা অল্প শব্দ তুলে পড়ে গেল। স্থির হয়ে গেল বিন্দুর দৃষ্টি।
মুখশ্রী আর সর্বাঙ্গ। বৃন্দা ওর বাহুতে ধাক্কা দিয়ে তাগাদা দিল, আপা চল। বিন্দু মৃদু চমকালো, তারপর বৃন্দাকে ঠেলে সরিয়ে যেমন অবস্থায় ছিল অমনিভাবে দৌড় দিল চন্দ্রের বাড়ির দিকে। বৃন্দা পেছন পেছন দৌড় দিয়ে ডাকল, এই আপা, আপা, বোরখা পরবা না? মুরগির মাংস বসিয়েছিল বিন্দু। চুলায় জ্বালানি জ্বলতে জ্বলতে নিভে গেল আপনা আপনি। বিন্দুর তরকারির রান্না সম্পন্ন হলো না, অর্ধেকটাতেই থেমে গেল, ঠিক যেমন থেমে গিয়েছিল চন্দ্রবিন্দুর প্রেম। ভূঁইয়া বাড়িতে আজ শোকের ছায়া। গর্ভাবস্থার ৯ মাস সাহেরার, এমন অবস্থায় স্বামীর মৃত্যু মেনে নিতে পারছে না সে। স্থিরভাবে শুধু বসে আছে। নীরবতা ওর যে খুব বড় ধরনের শাস্তি। চন্দ্রের মা জ্ঞান হারাচ্ছে বারবার। বাড়িটা ভরে গেছে ক্রন্দনধ্বনিতে। এলোমেলো শাড়িতে বিন্দু এলো তখন। উপস্থিত জনতা অবাক নয়নে তাকিয়ে আছে। আহা, কে না জানে চন্দ্র আর বিন্দুর সেই প্রেমের আখ্যান। সবাই সরে গিয়ে বিন্দুকে জায়গা করে দিল। বিন্দু থমকালো, লাল দৃষ্টিতে তাকিয়ে আছে। মৃদু পা ফেলে এগুচ্ছে। ঠিক তখনই বিন্দুর মা এসে চেপে ধরল বিন্দুকে, কানের কাছে ফিসফিস করে বলল, আর এগুস না বিন্দু, তুই এখন পরস্ত্রী, বদনাম হবে গো, বদনাম। এ পর্যায়ে বিন্দুর গাল বেয়ে অশ্রু গড়ালো। বদনাম? যে মানুষটা মরেই গেল তাকে একটু কাছ থেকে দেখলে, একটু ছুঁয়ে দিলে যদি বদনাম হয়, সে কেন সেই বদনামটুকুর ভয় করবে? বিন্দু মাকে ছাড়িয়ে এগিয়ে যায়। কল্লোলী ফের পেছন থেকে জাপটে ধরে বিন্দুকে। কলঙ্কের বোঝা নিস না মা। বিন্দু গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে মাকে ছাড়িয়ে দেয়। গলা ধরা গলায় কঠিন করে বলে, মৃত্যুর সঙ্গে কলঙ্কের ভয় করি না। বিন্দু আরও কয়েক পা এগোয়। ঠিক সেই মুহূর্তে সাদা কাপড়ে মোড়ানো চন্দ্রের পাশে এসে গর্ভবতী সাহেরা বসে। চন্দ্রের মুখের উপর থেকে কাপড় সরিয়ে হু হু করে কাঁদতে কাঁদতে চুম্বন আটে চন্দ্রের কপালে। বিন্দুর পা দুটো থেমে যায় তখনই। ঝাপসা চোখে সে এক পলক চন্দ্রকে দেখেই রুদ্ধশ্বাসে ঘুরে দাঁড়ায়। এরপর ছুটে চলে যায় নিজের বাড়িতে। নিজের ঘরে ঢুকে দরজা আটকে গগন বিদারী আর্তনাদ করে বিন্দু। মেঝেতে বসে গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে। নেই কোনো অধিকার, অধিকার নেই তার। চন্দ্রের লাশটুকু ছুঁয়ে দেখার কোনো অধিকার নেই তার। নিথর দেহ পড়ে থাকা প্রাণহীন মানুষটার মাথা বুকে জাপটে ধরে কান্নার অধিকার নেই তার। কি নিষ্ঠুর জগৎ! প্রেমিকের লাশে প্রেমিকার অধিকার থাকে না। প্রেম কেন স্বর্গতুল্য, যদি প্রেমিকের লাশে প্রেমিকার অধিকারই না থাকে? পরের দিন এহসান মাস্টার এলো বিন্দুকে নিতে। বিন্দু যাওয়ার মতো অবস্থায় নেই। কল্লোলী এহসানকে বুঝিয়ে বলল সব। এহসান ভারী কি বুদ্ধির মানুষ। তাছাড়া সে জানত বিন্দুর সঙ্গে চন্দ্রের বিয়ে ঠিক ছিল, তবে তাদের ভালোবাসার গভীরতা সম্পর্কে জানত না। আজ জেনে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। কি হবে অত জটিলতা নিয়ে, যেখানে মানুষ চিরজীবী নয়? নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে বিন্দু। কতদিনে স্বাভাবিক হবে কে জানে। নিদ্রাহীন তার প্রতিটি রাত। আজ রাতে অল্প সময়ের জন্য চোখ লাগে বিন্দুর। ওই অল্প সময়ে সে স্বপ্নে দেখে চন্দ্রকে। জীর্ণ শীর্ণ দেহে চন্দ্র বসে আছে তার বাগান বাড়িতে। বিন্দু ডাকল, চন্দ্র, এই চন্দ্র। চন্দ্র তাকালো না। বিন্দু বলল, তাকাও। চন্দ্র বলল, আমি তাকাবো না। বিন্দু অবাক গলায় প্রশ্ন করল, কোন দোষে? চন্দ্র বলল, আমাকে তুমি একটিবার দেখতে আসনি সেই দোষে। বিন্দু চুপ হয়ে যায়। চন্দ্র বলে, এসো বিন্দু, একবারটি এসে দেখে যাও তোমায় ছাড়া কেমন আছি। মুহূর্তেই ঘুম ছেড়ে যায় বিন্দুর। হাঁসফাঁস চিত্তে উঠে বসে সে। এরপর ধাতস্থ হয়ে নেমে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে চুপি চুপি বেরিয়ে যায় ঘর ছেড়ে। জোছনার আলোয় আলোকিত চারপাশ।
বিন্দু প্রাণপণে হেঁটে চলেছে। হুঁশে নেই বিন্দু, বেহুঁশে হাঁটছে সে। সব একসময় পৌঁছে গেল বাগানবাড়ির সেই ঘরটাই, যেখানে শেষকালে একাকী সময় কাটিয়ে গেছে চন্দ্র। ঘরটায় ঢুকেই চন্দ্র যেখানে ঘুমাতো সেখানে শুয়ে পড়ল বিন্দু। তারপর লম্বা একটা ঘুম। ইস, কতদিন পর বিন্দু ঘুমালো। যেন চন্দ্রের বুকের ওম পেয়ে ঘুমাচ্ছে সে। এত আরাম আরাম লাগছে ওর শরীরটা। বিন্দুর যখন ঘুম ভাঙে তখন ভর দুপুর। এত সময় ঘুমিয়েছে সে। আহারে, কতদিনের ঘুম। ঘুম ভাঙতেই চারপাশে দৃষ্টি বুলালো বিন্দু। বুকের ভেতর গুনগুনিয়ে কেঁদে উঠল। হাহাকার বেরিয়ে এলো মুখ ফুটে চন্দ্র চন্দ্র চন্দ্র। তড়িৎ উঠে দাঁড়ায় বিন্দু। অস্থির হয়ে ওঠে খুব। চন্দ্রটাকে ডেকেছিল, তার ডাকেই সে ছুটে এসেছে। কেন ডাকলো চন্দ্র, কেন? ভাবতে ভাবতে ঘরটা তন্ন তন্ন করে কি যেন খুঁজতে লাগলো। এক পর্যায়ে গিয়ে পাটি উঠাতেই দেখতে পেল সাদা একটি কাগজ মুড়িয়ে পড়ে আছে। নিমেষে ছিনিয়ে নিল যেন কাগজটা। বিন্দুর হাত কাঁপছে। কি লিখেছে চন্দ্র? যার জন্য তার জন্য নিশ্চয়ই কিছু লিখে গেছে, যেটুকু বলা হয়নি অথচ বলার ছিল তা অবশ্যই চিঠিতে বলে গেছে চন্দ্র। বিন্দু আর দেরি করে না, কাগজটা খুলে ফেলে। বিন্দু, প্রিয়তমা আমার, বড্ড ভালোবাসি তোমায়। এই যে নাম ধরে ডাকছি, কত ভালোবাসি বলেই ডাকছি। এই যে লিখছি, তীব্র ভালোবাসা থেকেই লিখছি। বিন্দু, শুনেছিলাম মানুষ মারা যাওয়ার আগে নাকি টের পায়। আমি বোধহয় পেয়েছি। ভেতরে থাকা আত্মাটা ছটফট করছে খুব। যে পৃথিবীতে বিন্দু আমার না, সে পৃথিবীতে আমার আত্মা তো ছটফটই করবেই, তাই না? বিন্দু, তুমি লাল শাড়ি পরেছিলে, তাই না? কথা ছিল লাল শাড়িতে বউ হবে আমার। দোষ আমার, দোষী আমাকে তুমি ভালোবাসতে পারবে না, এ আমার জানা ছিল না। আমার জানা ছিল বিন্দু সবভাবে সব অবস্থায় শুধু চন্দ্রের। বুকের ভেতর ধাক্কা লেগেছে বিন্দু। সেই ধাক্কা সামলে কিছুকাল টিকছি, কিন্তু খুব বেশি দিন টিকব না বিন্দু। বিন্দু, সব সত্যি বলতে অনেক সময় নিলাম। কেন নিলাম সবটাই বলবো। তবে আমার আবদার, এই সত্যি তুমি ছাড়া পৃথিবীর কেউ জানতে পারবে না আর। শোনো বিন্দু, চন্দ্র তোমায় ছাড়া দ্বিতীয় কোনো নারীর দিকে প্রেমিকের দৃষ্টিতে তাকিয়েও দেখেনি। তবে কি ভাবছো পুরুষের দৃষ্টিতে তাকিয়েছি আর তাই সাহেরা গর্ভবতী হয়েছে? হা হা হা। আরে পাগলি, এই চন্দ্রর পৌরুষ এত সস্তা না রে। তবে সাহেরা কে? অস্থির হইও না, নিজেকে সামলাও। আজ থেকে নিজেকে সামলেই তোমায় বাঁচতে হবে। বিন্দু, তুমি কি রোকনকে চিনতে? আমার জীবনের সব গল্পই তো তোমার জানা। এই মুহূর্ত মনে করতে পারছি না বা রোকনের কথা তোমাকে বলেছিলাম কিনা। আমি ঢাকা গিয়েছিলাম রোকনের বিয়ে খেতে। রোকন খুব তাড়া দেওয়ায় ৮ দিন আগেই চলে যাই। বিয়ে আসন্ন। তুমি তো জানো আমি বড় তেদর। ওর বিয়ের আগের দিন ছোট্ট একটা আয়োজন করি। সে আয়োজনে অনেক ধরনের ব্যবস্থাই ছিল। রাগ করো না বিন্দু, সিগারেট ছাড়া নিয়মিত অন্য কোনো নেশা আমি করতাম না, কিন্তু ওই দিন ওয়াইনের ব্যবস্থা ছিল। বন্ধুদের সঙ্গে মজা মস্তি করতে করতে এত বেশি খেয়ে ফেলেছিলাম যে রোকনের বাড়িতে ড্রাইভ করে ফেরার মতো অবস্থা আমার ছিল না। রোকন ভদ্র ছেলে, নেশা টেশা করে না, সেদিনও করেনি। তাই আমাকে বলল, চন্দ্র, তুই আজ পারবি না, চাবি দে, আমি ড্রাইভ করি। কথাটা আমার ইগোতে আঘাত করলো। নেশা করেছি বলে আমি পারবো না কেন? রোকনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বললাম, ব্যাটা পারি কিনা পারি দেখ। এরপর আমি ড্রাইভিং সিটে বসলাম। রোকন পেছনের সিটে গিয়ে বসতে বসতে বলল, আচ্ছা সাবধানে, আমার শরীর ব্যথা করছে, একটু শোবো। এই বলে ও পেছন চলে গেল। আমার কথা আচরণ ও আশ্বস্ত ছিল আমি পারবো, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেললাম। একটা পথ দুটো দেখি, একটা গাড়ি চারটে হয়ে যায়। এমন অবস্থায় আচমকা একটা ট্রাকের মুখোমুখি হতেই প্রাণ বাঁচাতে গাড়ির ডোর খুলে লাফ দিই আমি।
নিজের যান বাঁচাতে এতটাই ব্যস্ত ছিলাম যে পেছনে যে রোকন ছিল ভুলেই গেছি। ব্যাস, সবটা এক নিমিষে শেষ হয়ে গেল। রোকনের বডির অনেক অংশ খুঁজেই পায়নি পুলিশ। আমার অবস্থা তখন পাগল প্রায়। পুলিশের সন্দেহ আমার দিকে। আমিও জানি আমি কি করেছি। রোকনকে খুন করেছি আমি। ভেতরে ভেতরে দিশেহারা উন্মাদ হয়ে গেলাম। ওদিকে সাহেরার অবস্থা করুণ। প্রেমিককে হারিয়ে নয়, বরং নিজের ভবিষ্যৎ স্বামী আর সন্তানের বাবা হয়ে। আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, রোকনের মতো শান্ত ভদ্র ছেলে বিয়ের আগেই সাহেরার সঙ্গে সেই গভীরতায় গিয়েছিল যার চিহ্ন তাদের অনাগত সন্তান। এবার আমার অপরাধবোধ আরও বেড়ে গেল। আমি একটা অনাগত শিশুকে এতিম করে দিলাম। শুধু তাই নয়, এই শয়তানের সন্তানের বৈধতা বিশেষ প্রয়োজন। রোকন এই কারণেই বিয়ে নিয়ে তাড়াহুড়া করছিল। কিন্তু সবটা শেষ হয়ে গেল আমার জন্য, শুধু আমার জন্য। সাহেরা জ্ঞান হারাচ্ছে বারবার। আমার অপরাধবোধ এতটাই তীব্র হয় যে আমি একান্তে সাহেরার কাছে মাফ চাইতে যাই। সব শুনে সাহেরা ক্ষেপে ওঠে। আমাকে সে পুলিশে দেবে। আমি চন্দ্র বিরাট আত্মসম্মানওয়ালা নির্ভীক ব্যক্তি, সে মুহূর্তে ভয় পেয়ে যাই। সর্বনাশা এক ভয় যা শেষ করে দিল সবটা। সাহেরার কাছে ক্ষমা চাই। সাহেরা তখন নরম হয়, কাঁদতে কাঁদতে বলে, কি করে ক্ষমা করব? আমার গর্ভে যে আছে তার হবে একবার ভাবুন। যদি আমরা বিবাহিত থাকতাম তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু এখন তো বেঁচে থাকাও কঠিন। মরা ছাড়া যে আমার উপায় নেই। এই সমাজ আমাকে বা আমার সন্তানকে না মানবে আর না বাঁচতে দেবে। আমি নিশ্চুপ। সাহেরা হঠাৎ আমার পায়ে লুটিয়ে পড়ে। আপনার ভুলে একজন পৃথিবী ছেড়ে চলে গেছে। এক প্রাণ হত্যা করেছেন, আরও দুটো প্রাণকে হত্যা করবেন না। আপনি আমার সন্তানের বৈধতা দিন। দয়া করুন, আমাদের বাঁচান। আমি খুনি, আমি অপরাধী, আমি রোকনকে হত্যা করেছি। এই কথাগুলো আমার মস্তিষ্ক খেয়ে ফেলে। আমি বোধবুদ্ধিহীন অবস্থায় বিয়ে করে নিই সাহেরাকে। বিন্দু, এটাই ছিল সেই সত্যি যা আমি বলতে পারিনি। বিন্দু রোকনের অবৈধ অংশকে বৈধতা দিয়ে গেলাম, কিন্তু তোমাকে আমার জন্য বৈধ করতে পারলাম না। ঠিক এই যন্ত্রণাটাই আমাকে শেষ করে দিচ্ছে। এই সত্যিটাই তোমাকে আজীবন দুঃখী করে দিল। আমাকে ক্ষমা করো বিন্দু, আমি ভুল। আমার মতো দোষী অপরাধী খুনির জন্য তোমার মতো পবিত্র ফুল অপেক্ষা করেনি। অথচ আমি আশায় ছিলাম আমি তোমাকে আমার বউ করব। সাহেরাকে গ্রহণ করে তুমি সেদিন আমার জীবনে না এলেও আমার ভেতরটা বিশ্বাস করেছিল সব সত্যি জানার পর তুমি আমাকে ছেড়ে যাবে না। সেই বিশ্বাসটা তখনই ভাঙল যখন তুমি এহসান মাস্টারের স্ত্রী, যখন তোমার শরীরে এহসান মাস্টারের স্পর্শ। বিন্দু, চন্দ্র তোমাকে ভালোবাসে। এই সহজ সত্যি আজ পৃথিবী লোকে কঠিন। তুমি সহজে নিও, অনুরোধ কঠিন ভেবো না। আমি তোমার প্রেমিক বিন্দু, প্রতারক নই। বিন্দু, প্রিয়তম আমার, বড্ড ভালোবাসি। চিঠিটা পড়া শেষ করে উত্তাল পাতাল করতে করতে জ্ঞান হারালো বিন্দু। আজকের গল্পের নাম চন্দ্রবিন্দু। লিখেছেন জান্নাতুল নায়মা।